নমস্কার সবাইকে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব তার নাম লাখ কি চুড়িয়া। অর্থাৎ লাখ মানে একটা ধাতু, এক ধরনের ধাতু। তো লাখের চুড়ি। এবং অবশ্যই সবাইকে স্বাগত জানাই আমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা স্কুল ক্লাসেসে। তো শুরু করি। চ্যাপ্টারটার যে মেইন যে মূল ভাব বা যে থিম যার উপর বেসড করে চ্যাপ্টারটা, সেটা হলো যে আগের দিনে এক ধরনের একভাবে কাজ হতো, হাতের কাজটা বেশি হতো এবং আমরা যে জিনিসগুলি ব্যবহার করতাম তার মধ্যে হাতের তৈরি জিনিস বেশি ব্যবহার করতাম। কিন্তু বর্তমান সময়ে যুগ পাল্টেছে, সময় পাল্টেছে, অনেক ধরনের বিভিন্ন ধরনের মেশিন আবিষ্কার হয়েছে এবং আমরা এখন বেশিরভাগ জিনিস মেশিনের তৈরি ব্যবহার করি। তো সেই নিয়েই ঘটনাটা আমরা দেখব কি, কি আছে এখানে। এবং ঘটনাটা খুব ইন্টারেস্টিং, কারণ লেখক ওনার এখানে ওনার মামার বাড়ির সম্পর্কে গল্প করেছেন। আর মামার বাড়ি আমাদের সবার প্রিয়। মামার বাড়ি খুব একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো সে নিয়েই গল্পটা। চলো দেখি। लेखक प्रथम ही बोलছেন যে सारे गांव में बदलू मुझे सबसे अच्छा आदमी लगता था क्योंकि वह मुझे सुंदर सुंदर लाख की गोलियां बनाकर देता था। मुझे अपने मामा के गांव जाने का सबसे बड़ा चाव यही था कि जब मैं वहाँ से लौटता था तो मेरे पास ढेर सारी गोलियां होती, रंग बिरंगी गोलियां जो किसी भी बच्चे का मन मोह ले। অর্থাৎ বলছে যে পুরো গ্রামের মধ্যে আমার একজন মানুষকে সবচাইতে বেশি ভালো লাগতো এবং ওনার নাম ছিল বদলু। আর সেই কারণটা হলো যে উনি আমাকে খুব সুন্দর সুন্দর রং বিরঙ্গি লাখের গুলি বানিয়ে দিত। গুলি অর্থাৎ ওই যে মার্বেল আমরা খেলতাম না, ছোটবেলায় গুলি খেলতাম, মার্বেল খেলতাম, তো সেই গুলির কথা বলছে। আর আমি যখন আমার মামার বাড়ি যাওয়ার সবচাইতে ইচ্ছা বেশি এটাই ছিল যে সেখান থেকে আমি যখন ফিরবো তখন আমার কাছে অনেকগুলি এরকম লাখের ছোট ছোট গুলি থাকবে, যা দেখে অন্য বাচ্চারাও আমার প্রতি আকর্ষিত হবে এবং ওদেরও মনটা মনের মধ্যে লোভ হবে যে আমার কাছেও যদি এরকম গলিটা থাকতো। তারপর আবার বলছে যে वैसे तो मामा के गांव के होने के कारण मुझे बदलू को बदलू मामा कहना चाहिए था, परंतु मैं उसे बदलू मामा ना कहकर बदलू काका कहा करता था, जैसे कि गांव के सारे बच्चे कहा करते थे। তো তারপর আবার বলছে যে এমনিতে তো উনি আমার মামার বাড়ির দিকের ছিলেন, তো সেই হিসাবে আমার ওনাকে বদলু মামা বলার কথা। কিন্তু আমি ওনাকে মামা না বলে আমি ওনাকে বদলু কাকা বলে ডাকতাম, বদলু কাকা বলে ডাকতাম। কারণ সেই গ্রামের অন্য বাচ্চারাও ওকে ওনাকে বদলু কাকা বলেও কাকা বলেই ডাকতো। তো আমিও তাদের মতোই ওনাকে বদলু কাকা বলেই ডাকতাম। तारापुर बोलছে যে बदलू का मकान कुछ ऊंचे पर था, ऊंचे पर बना था। मकान के सामने बड़ा सा सहन था जिसमें एक পুরানা নিম কা বৃক্ষ था। অর্থাৎ যে বদলু যে ছিলেন ওনার যে বাড়িটা ছিল সেই বাড়িটা একটু উঁচুতে ছিল, যেমন ধরা যায় একটু টিলা এরিয়াতে ছিল, একটু টিলাতে ছিল এবং তার সামনে একটা বড় উঠান ছিল। এই যে সহান, এই যে সহান অর্থাৎ উঠান, উঠান। আর তার সামনে ছিল একটা নিম গাছ। সেই নিম গাছের তলায় বসে উনি কাজ করতেন। এবার আমরা দেখব উনি কিভাবে কাজ করতেন। বলছেন যে बगल में एक भट्टी दहकती थी जिसमें वह लाख पिघलाया करता था। भट्टी অর্থাৎ যে মাটির যে পাত্র সেগুলিকে আমরা ভট্টি বলি। তো সে একটা ভট্টি আগুন জ্বালিয়ে দিতেন এবং তার মধ্যে যে লাখগুলি ছিলেন সেই লাখগুলিকে গলাতেন। सामने एक लकड़ी की चौखट पड़ी रहती थी जिस पर लाख के मुलायम होने पर वह उसे सलाख के सामने पतला करके चूड़ी का आकार देता था। এই যে লাকড়ির একটা চৌখাট মানে একটা টুলের মতন, একটা কাঠের একটা টুলের মতনই বলা যায় এইটা যে ছিল এখানে। তো এটার মধ্যে যখন ওই লাখগুলি যখন গলে যেত আগুনে, সেই লাখগুলিকে তুলে এই টেবিলটার মতন এই টেবিলের উপরে উনি রাখতেন। তারপরে এগুলি যখন মুলায়ম হয়ে যেত অর্থাৎ নরম হয়ে যেত বা ঠান্ডা হয়ে যেত বলা যায়, সেইগুলিকে তুলে উনি চুড়ি বানাতেন। এবার দেখব চুড়ি কিভাবে বানাতেন। पास में चार छह विभिन्न आकार की बेलन गुमा मुंगेरियाँ रखी थी जो आगे से कुछ पतली और पीछे से मोटी होती। लाख के चूड़ी का आकार देकर वह उन्हें मुगरियों पर चढ़ाकर गोल और चिकना बनाता और तब एक एक कर पूरे हाथ की चूड़ियाँ बना चुकने पर पश्चात वह उन्हें पर रंग करता था। তারপর বলছেন যে ওনার কাছে সাইডে
3-4 প্রকারের শেপের অর্থাৎ শেপের মুগুর রাখা ছিল। মুগুর যে মুগুরগুলো আমরা দেখি না যে একটা দিক থাকে একটু পাতলা এবং নিচের দিকটা একটু মোটা থাকে। ঠিক আমাদের হাতের মতো। আমাদের হাতের যেমন সামনের দিকটা একটু পাতলা, একটু চিকনা এবং যখন হাড়টা ভিতর দিকে যায় বা মানে শরীরের ভিতর দিকে যায় একটু মোটা হয়ে যায়। ঠিক এইরকমভাবে মুগুরগুলিও এরকম ছিল। তো মুগুরে যখন চুড়িটা উনি পরাতেন, মানে চুড়িটাকে শেপ দেওয়ার জন্য পরাতেন, ঠিক সেটা হাতের মতন এবং বিভিন্ন ধরনের বিভিন্ন লোকের হাত বিভিন্ন শেপের হয়। তাই উনি বিভিন্ন আকার দেওয়ার জন্য আলাদা, আলাদা মুগুর ব্যবহার করতেন। তো আশা করি খুব সহজভাবে ব্যাপারটা বোঝা গেছে এবং তারপর যখন সমস্ত চুড়িগুলো বানানো হয়ে যেত তারপর উনি সেগুলিকে রং করতেন। এই যে পর রং করতা পশ্চাৎ মানে পরে চুড়ি বানানোর পর ওগুলিকে রং করত। তারপর দেখি উনি কি বলছেন, তারপর বলছেন যে बदलो ये कार्य सदा एक मछली पर बैठकर किया करता था जो बहुत ही पुरानी थी। অর্থাৎ একটা মাচা বা একটা মোড়া বলা যায়। সেই মোড়ার উপর বসে বদলু কাকা ছিলেন। তিনি কাজ করতেন এবং এই মোড়াটা খুব পুরনো ছিল। बगल में ही उसका हुक्का रखा था जिस पर वह बीच-बीच में पीता रहता। তারপর পাশে একটা হুক্কা রাখা ছিল। উনি মাঝে মধ্যেই হুক্কা খেতেন কাচের মধ্যে। गाँव में मेरा दोपहर का समय अधिकतर बदलू के पास बीतता। वह मुझे लाला कहा करता था और मेरे पहुँचते ही तुरंत एक मछिया मांगा देता। তারপর আবার বলছে যে গ্রামের মধ্যে আমি যখন যেতাম আমার গ্রামে অর্থাৎ মামার বাড়ি, দুপুরের সময়টা আমার বদলু কাকার কাছেই কাটতো। উনি আমাকে লালা বলে ডাকতেন। উনি কি বলে ডাকতেন লেখককে? লালা, লালা বলে ডাকতেন। আবার বলছেন যে আমি যখনই পৌঁছাতাম আমার পৌঁছানোর সাথে, সাথে উনি আমার জন্য একটা মোড়া আনিয়ে নিতেন। তারপর আবার বলছেন যে मैं घंटों बैठे उसे इस प्रकार चूड़ियाँ बनाते देखता रहता। लगभग रोज़ ही वह 4-6 जोड़ी चूड़ियाँ बना देता। तो डेली 4 থেকে 6 জোড়া চুড়ি উনি বানিয়ে ফেলতেন এবং पूरा जोड़ा बना लेने पर उसे बेलन पर चढ़ाकर कुछ क्षण चुपचाप देखता रहता, मानो वह बेलन ना होकर किसी नववधू की कलाई हो। তারপর আবার বলছেন যে উনি রোজ 4 থেকে 6 জোড়া চুড়ি বানাতেন এবং যখন সমস্ত জোড়া চুড়ি বানানো হয়ে যেত, সমস্ত জোড়া অর্থাৎ 2 হাতের মিলিয়ে যতগুলি হয়, তখন সেই যে মুগুর ছিল, মুগুর না সরি যে বেলন ছিল, এই যে বেলনের মতো না, রুটি বলার জন্য আমাদের যে বেলন থাকে ওই বেলনের মতন ছিল। সেই বেলনের মধ্যে ঢুকিয়ে বেলনের মধ্যে উনি চুড়িগুলোর আসলে চুড়ি মানে যে লাখগুলিকে চুড়ির শেপ দিতেন এবং তারপর সেইগুলিকে আবার মুগুরের ভেতর ঢুকিয়ে বিভিন্ন সাইজের হাতের শেপ দিতেন। এই হচ্ছে প্রসেসটা। তো উনি যখন চুড়িগুলি বানানোর জন্য বেলনের মধ্যে ঢোকাতেন মানে চুড়ি হয়ে গেলে তখন উনি ওই বেলনগুলির দিকে এমনভাবে তাকিয়ে থাকতেন যেন সেটা বেলন নয় কোনো একটা নতুন বউয়ের হাত। অর্থাৎ নতুন বউয়ের হাতে যদি চুড়ি পড়ে সে আমাদের দেখতে খুব ভালো লাগে। আমরা ওই হাতের দিকে তাকিয়ে থাকি। তো বদলু কাকাও যখন চুড়িগুলি বানাতো এবং বেলুনটাকে পরাতো ঠিক এমনভাবেই তাকিয়ে থাকতো যেন ওটা বেলুন নয়, ওটা একটা নতুন বউয়ের হাত। তারপর আবার বলছেন যে বদলু মণিহার থা। মণিহার অর্থাৎ যারা চুড়ি বানায় হাতের কাজ-টাজ করে তাদেরকে মণিহার বলা হয়। যেমন এবং चूड़ियाँ बनाना उसकी पैतृक पेशा था और वास्तव में वह बहुत ही सुंदर चूड़ियाँ बनाता था। আর উনি সত্যিই খুব সুন্দর চুড়ি বানাতেন। পৈতৃক পেশা হলো যেটা বাবা, দাদু, আম বড় বাবা, ঠাকুরদা সবাই যেটা করে আসে সেইগুলিকে পৈতৃক পেশা বলে। যেমন আমাদের এখানে দেখবে যারা শীল থাকে, শীল পদবের থাকে, ওদের প্রায়শই নাপিতের দোকান মানে নাপিতের কাজটা ওরা করে। তারপর যারা সূত্রধর পরিবারে থাকে ওদের বেশিরভাগরাই কাঠের কাজ করে, কার্পেন্টারের কাজ করে। মানে ছুতুর যাদেরকে আমরা বলি। তো এভাবেই যিনি পৈতৃক পেশা এগুলিকে বলা হয় পৈতৃক পেশা যেটা আমাদের পূর্বপুরুষেরা করে এসেছেন এবং আমরাও সেটাকে কন্টিনিউ করি। তারপর আবার বলছেন যে उसकी बनाई हुई चूड़ियाँ की खपत बहुत है। खपत মানে ডিমান্ড খুব ছিল ওর বানানো চুড়ির ডিমান্ড খুব ছিল। उस गाँव में तो सभी स्त्रियाँ उसका बनाई हुई चूड़ियाँ पहनती थी। आस-पास के गाँव के सभी लोग भी उसकी चूड़ियाँ ले जाते थे। परंतु वह कभी चूड़ियों के पैसों से नहीं बेचता था। তারপরে বলছে যে ওর গ্রামের সবাই ওর বানানো চুড়ি পরতই এবং পাশের গ্রামের মহিলারাও ওনার বানানো চুড়ি পরতেন। কিন্তু
উনি কখনো টাকা দিয়ে সেই চুড়িগুলো বেচতেন না। তাহলে কিভাবে বেচতেন আমরা দেখে নিই। তারপর বলছেন उसका अभी तक वस्तु विनिमय का तरीका था और लोग अनाज के बदले उसे चूड़ियाँ ले जाते थे। আর উনি বিনিময়ের মাধ্যমে চুড়ি বেচতেন। বিভিন্ন ধরনের আনাজ অর্থাৎ সবজি-টবজি এইসবগুলির বদলে উনি চুড়িগুলো দিয়ে দিতেন মানুষদেরকে। बदलू स्वभाव से बहुत सीधा था। मैंने कभी उसे किसी से झगड़ते नहीं देखा। हाँ, शादी विवाह के अवसर पर वह अवश्य ज़िद पकड़कर निकाल लेता था, ज़िद पकड़ जाता था। जीवन भर चाहे उससे मुफ्त की चूड़ियाँ ले जाए, परंतु विवाह के अवसर पर वह सारी कसर निकाल लेता था। आखिर सुहाग के जोड़े का महत्व ही और होता है। তারপর বলতেন যে বদলু কাকা যে ছিলেন উনি খুব সরল সোজা মানুষ। কখনো উনি কারোর সাথে ঝগড়া করতে লেখক দেখেননি। কিন্তু যখন বিয়ের সিজন চলতো তখন উনি খুব কড়াকড়ি করতেন। আম আর কারণ অবশ্যই যে স্বাদের যে জোড়া থাকে সেই যে মানে বিয়ের যে জোড়া থাকে সেইগুলির অবশ্যই গুরুত্ব আলাদা এবং লেখক আরও বলছেন একটা ঘটনা এখানে বলছেন যে मुझे याद है मेरे मामा के यहाँ किसी लड़की के विवाह पर ज़रा सी किसी बात पर बिगड़ गया था और फिर उसको मनाने में लोहे लग गए थे। লোহে লাগ জানা এটা একটা মুহাবরা মানে খুব কঠিন বা খুব একটা শক্ত একটা কাজ, একটা কঠিন একটা কাজ। তো বলছেন যে আমার মনে আছে যে আমার মামার বাড়ির ওইদিকে একটা মেয়ের বিয়ের সময় কোনো একটা কথা নিয়ে একটু সমস্যা হয়ে গিয়েছিল এবং তারপর ওনাকে আবার রাজি করা আবার ফিরিয়ে আনা খুব শক্ত হয়ে গেছিল। তারপর আবার বলছে যে विवाह में इसे जोड़े का मूल्य इतना बढ़ जाता था कि उसके लिए उसके घरवाली के सारे वस्त्र मिलते, ढेरों अनाज मिलता, उसके अपने लिए पगड़ी मिलता और रुपये सो मिलते सो अलग। তো এই জিনিসগুলো আমরা একটু দেখে নেব, খুব ভালো করে মনে রাখবো, এগুলো আমাদের প্রশ্নে আসতে পারে। কি উনি বিয়ের সময় নিতেন? তো প্রথমত ওনার ঘরবালির জন্য বস্ত্র মানে ওনার বউয়ের জন্য শাড়ি বা কাপড়-চোপড় আমরা যেটাই বলি। তারপর ঢেরো আনাজ অর্থাৎ শাকসবজি অনেক। আর ওনার নিজের জন্য পাগড়ি আর রুপিয়া সো মিলতে সো আলাগ। আর টাকা পয়সা তো উনি নিতেনই। তারপর আবার বলছে যে यदि संसार में बदलू को किसी बात से चिढ़ थी तो वह কাঁচ কি চুড়িও সে। তো কাচের চুড়ির প্রতি ওনার খুবই রাগ ছিল। মানে যদি কোনো কিছু নিয়ে চিড় থাকে কারোর তো বা বদলু কাকার যদি কোনো কিছু নিয়ে চিড় ছিল সেটা ছিল কাচের চুড়ি নিয়ে। यदि किसी भी स्त्री के हाथों में उसे कांच की चूड़ियां दिख जाती तो वह अंदर ही अंदर कुढ़ उठता और कभी-कभी दो चार बातें भी सुना देता। তো যদি কোনো মহিলার হাতে উনি কাচের চুড়ি দেখতেন উনি মনে মনে খুব রাগ করতেন আর যদি সুযোগ পেতেন তাহলে দু চারটে কথাও শুনিয়ে দিতেন। তারপরও বলছেন जब मुझसे तो वह घंटों बातें किया करता, कभी मेरी पढ़ाई के बारे में पूछता, कभी मेरे घर के बारे में और कभी यूं ही शहर के जीवन के बारे में। मैं उससे कहता था कि शहर में सब कांच की चूड़ियाँ पहनते तो वह उत्तर देता शहर की बात ही और है लला, उनकी कलाइयाँ नाजुक होती है ना, लाख की चूड़ियाँ पहने तो मोच ना आ जाए। তো তারপর আবার লেখক বলছেন যে উনি আমার সাথে ঘন্টার পর ঘন্টা বসে গল্প করতেন। কখনো আমার পড়াশোনা সম্পর্কে জিজ্ঞেস করতেন, কখনো শহরাঞ্চলের জীবনযাপন কেমন হয় সেইগুলো নিয়ে জিজ্ঞেস করতেন। তখন লেখক ওনাকে বলতেন যে শহরের সবাই তো কাচের চুড়ি পরে। তখন বদলু কাকা বলতো যে, "আরে শহরের মহিলারা হাত তো খুব নরম। ওরা যদি এই যে লাখের চুড়ি যদি পরে তাহলে ওদের হাতে যদি মোচ এসে যায়, ওদের হাতে মোচ এসে যেতে পারে।" তারপর আবার লেখক বলছেন যে কভি কভি বদলু মেরি अच्छी खासी खातिर करता था মানে খাতিরদারি খুব করতেন। তারপর বলছেন যে जिन दिनों उसकी गाय का दूध होता वह सदा मेरे लिए मलाई बचा कर रखता और आम की फसल में तो मैं रोज़ ही उसके यहाँ से दो चार आम खा आता, परंतु इन सब बातों के अतिरिक्त जिस कारण वह मुझे सबसे अच्छा लगता था वह ये था कि लगभग रोज़ ही वह मेरे लिए एक दो गोलियां बना देता। বলছে যে এমনিতে তো উনি আমার খুব আদর যত্ন করতেন। যেদিন ওনার গরুর দুধ থাকতো সেদিন দুধের মালাইটা আমার জন্য তুলে রাখতেন। মালাই অর্থাৎ আমরা যেটাকে দুধের সর বলি। আ দুধ জাল দেওয়ার সময় উপরে যে একটু উপরে যে সর পড়ে সেই সরটার কথা বলা হয়েছে। সেই সরটা তুলে রাখতো লেখকের জন্য। আর যদি আমের সিজনে লেখক যেত তাহলে রোজ ওনার বাড়ি থেকে ২-৪ টে আম উনি খেয়ে আসতেন।
কিন্তু এইসবের উপরেও বা এইসব থেকেও বেশি যেটা লেখকের বদলু কাকা সম্পর্কে পছন্দ ছিল সেটা হলো যে বদলু কাকা প্রত্যেক দিন লেখকের জন্য 2-4টে গুলি বানিয়ে রাখতো, এই যে 1-2 গোলিয়া বানা দেতা। তারপর আমরা দেখি তারপর লেখক আবার একটু অন্যরকম কথা বলছেন, সেখানে বলছেন যে मैं बहुधा हर गर्मी की छुट्टी में अपने मामा के यहाँ चला जाता और 1 आधे महीने वहाँ रहकर स्कूल खुलने के समय तक वापस आ जाता। 2-3 बार ही मैं अपने मामा के यहाँ गया होऊंगा, तभी मेरे पिता की एक दूर के शहर में बदली हो गई और लंबी अवधि तक मैं अपने मामा के गाँव ना जा सका। তারপর বলছেন যে আমি প্রায়শই গরমের ছুটিতে মামার বাড়ি যেতাম এবং আমাদের গরমের ছুটি 1-1.5 মাসের হয় বা 2 মাসের হয়, আর আমি প্রায় 1 মাস 1.5 মাস সেইখানেই থাকতাম, যতদিন না অবধি স্কুল খুলতো আমি মামার বাড়িতেই থাকতাম। আর এইরকমভাবে আমি বেশি না, হয়তো 2-3 বার আমি মামার বাড়ি গেছি, ঠিক তখনই আমার বাবার একটা দূরে কোথাও একটা জায়গায় ট্রান্সফার হয়ে গেছে এবং তারপর আমি আমার আর মামার বাড়ি বা গ্রামে আমি আর যেতে পারিনি। तब लगभग 8-10 वर्षों के बाद जब मैं वहाँ गया तो इतना बड़ा हो चुका था कि लाख की गोलियों में मेरी रुचि नहीं रह गई थी। তারপর বলছেন তারপর 8-10 वर्ष के बाद অর্থাৎ 8-10 বছর পর আমি যখন আবার গ্রামে ফিরে যাই বড় হওয়ার পর, তখন ওই যে লাখের যে গুলি ছিল সেগুলির প্রতি আমার আর কোনো इंटरेस्ट ছিল না। অর্থাৎ गाँव में होते हुए भी कई दिनों तक मुझे बदलू का ध्यान ना आया। এবং সেই জন্য আমি গ্রামে ছিলাম কিন্তু অনেক দিন অবধি আমার বদলু মামার কথা আমার মনেই পড়েনি। কারণ যেই জিনিসটার জন্য উনি বদলু কাকাকে বা বদলু মামাকে পছন্দ করতেন, যে লাখের গুলি, সেই গুলির প্রতি ওনার আর এখন কোনো ইন্টারেস্টই নেই। তো সেই জন্য যে ওই গুলিগুলি বানাতো ওর কথা ওনার মনে পড়ল না। इस बीच मैंने देखा कि गांव में लगभग सभी स्त्रियां कांच की चूड़ियां पहने हैं। बिरले के हाथों में मैंने लाख की चूड़ियां देखी। तब एक दिन सहसा मुझे बदलू का ध्यान आया। তারপর উনি দেখলেন যে গ্রামের সবাই সবার হাতে কাচের চুড়ি, মানে দিন এখন বদলাচ্ছে, সবার হাতে কাচের চুড়ি। কিন্তু হঠাৎ করে বিরলে বলে একজন ছিল, ওর হাতে লেখক লাখের চুড়ি দেখলেন এবং লাখের চুড়ি দেখার পর ওনার বদলু মামার কথা মনে পড়ল। बात ये हुई कि बरसात में मेरे मामा की छोटी लड़की आंगन में फिसल कर गिर पड़ी और उसके हाथ की कांच की चूड़ी टूटकर उसकी कलाई में घुस आई और उसके खून बहने लगा। मेरे मामा उस समय घर पर ना थे, मुझे ही उसकी मरहम पट्टी करनी पड़ी। तभी सहसा मुझे बदलू का ध्यान आया और मैंने सोचा कि उससे मिल आओ। आज शाम को मैं घूमते घूमते उसके घर चला गया। बदलू बही चबूतरे पर नीम के नीचे एक खाट पर लेटा था। তারপর বলছেন যে একদিন যে গরমের সময় যে বৃষ্টির দিন ছিল, আর যে মামার যে মামাতো বোন, যে লেখকের যে মামাতো বোন, সেই বোন পিছলে খেয়ে পড়ে যায় মাটিতে এবং মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে ওর হাতে যে কাচের চুড়িগুলি ছিল সেই চুড়িগুলো ভেঙে যায় এবং ওর হাতে ব্যথা লাগে, ছুরিগুলো ঢুকে যায়, কাঁচগুলি ঢুকে যায়। এবং তখন মামা ঘরে ছিলেন না এবং মামা না থাকার কারণে যিনি লেখক ছিলেন উনি বড় ভাই, তো ওনাকেই ওর সেবা শুশ্রূষা করতে হয়েছিল। এবং সেই সেবা শুশ্রূষা করতে গিয়ে ওর মনে পড়ল যে হ্যাঁ, বদলু কাকা তো এরকম লাখের চুড়ি বানাতেন, উনি কাচের চুড়ি পছন্দ করতেন না, কিন্তু আমার বোনের তো কাচের চুড়ি দিয়েই ও ব্যথা পেল। তো সেই হিসাবে এবং সেই ঘটনার জন্য ওর লেখকের বদলু মামার কথা মনে পড়ল এবং মনে পড়ার সঙ্গে সঙ্গে ও ভাবলেন যে না, আমি গিয়ে ওনার সাথে একটু দেখা করে আসি। তো ঠিক সেদিন সন্ধ্যের সময়ই লেখক ছুটলেন মামার বাড়ি দেখা করতে, মামার গ্রামে সে বদলু মামার সাথে দেখা করতে। এবং বদলু মামা ঠিক তখনও ওই সন্ধ্যার সময় ওর যে নিম গাছের তলে বাইরে একটা খাটের ওপর শুয়েছিলেন। উনি গিয়ে প্রথমেই বললেন যে নমস্তে বদলু কাকা। मैंने कहा, तो লেখক গিয়ে বললেন নমস্তে বদলু কাকা, নমস্কার বদলু কাকা। তো উনি উল্টে বললেন, বদলু কাকা उल्टे बोले नमस्ते भैया। उसने मेरे नमस्ते का उत्तर दिया और उठकर खाट पर बैठ गया। उसने मुझे पहचाना नहीं और देर तक मेरी ओर निहारता रहा। উনি আমাকে নমস্কার ভাই বললেন এবং খাটের মধ্যে উঠে বসলেন, কিন্তু অনেকক্ষণ অবধি উনি আমার মুখের দিকে চেয়ে থাকলেন কিন্তু আমাকে চিনতে পারলেন না। তারপর লেখক বললেন,
मैं हूँ जनार्दन काका, आपके पास से गोलियाँ बनवा कर ले जाता था। मैंने अपना परिचय दिया। তখন লেখক বললেন, আমার নাম জনার্দন, আমি আপনার কাছ থেকে লাখের গুলি বানিয়ে নিয়ে যেতাম। बदलो फिर भी चुप रहा, मानो वह अपनी स्मृति पटल पर अतीत के चित्र उतार रहा हो। और तब एकदम बोल पड़ा, आओ आओ लाला, बैठो, बहुत दिन बाद गाँव आए। তো তখনও যেমন লাগলো যে বদলু মামা ঠিকঠাকভাবে চিনতে পারছেন না, বুঝে উঠতে পারছেন না ঠিকঠাকভাবে। তারপর হঠাৎ করে ওনার মনে পড়লো এবং উনি বললেন, আরে আরে লালা, এসো, বসো বসো, অনেক দিন পরে গ্রামে এসেছো হয়তো। अ, তারপর हाँ इधर आना ही नहीं हो सका काका, मैंने चारपाई पर बैठते हुए उत्तर दिया। তারপর লেখক বললেন, হ্যাঁ কাকা, এদিকে তো আসাই হয় না। कुछ देर फिर शांति रही, मैंने इधर इधर दृष्टि दोहराई, ना तो मुझे उसकी मछियाँ नजर आई, ना ही भट्टी। তারপর অনেকক্ষণ চুপচাপ বসে রইলে এবং চারিদিকে চেয়ে দেখলেন যে চুরি বানানোর যে জিনিস, যে ভট্টি, যে মাটির পাত্র বা মচিয়া, যে মাচা বা মোড়া যার উপর বসে বদলু কাকা কাজ করতেন, তার কিছুই লেখক দেখতে পেলেন না। তারপর উনি জিজ্ঞেস করলেন যে আজকাল কাম নেই করতে কাকা, যে আজকাল কি আপনি কাজ করছেন না কাকা? तारपर काका उल्टे बोलें, जे नहीं लाला, काम तो कई साल से बंद है, मेरी बनाई हुई चूड़ियाँ कोई पूछे तब तो। गाँव बाव में कांच का प्रकार हो गया बहुत। कुछ देर चुप रहा, फिर बोला, मशीन योग है ना ये लाला, आजकल सब काम मशीन से होता है। खेत भी मशीन से जोते जाते, और फिर भी जो सुंदरता कांच की चूड़ियाँ में होती, लाख में कहाँ संभव है। তারপর উনি বললেন যে না, কাজকর্ম তো অনেক বছর ধরেই বন্ধ। এখন তো আর আমার বানানো লাখের চুড়ি কেউ পরে না। এখন তো মেশিনের যুগ। সবাই মেশিনের বানানো কাচের চুড়ি পরে। এমনকি এমনকি ফসলও ফলানো হয় এখন মেশিন দিয়ে। কিন্তু আর যেই সৌন্দর্যটা মানুষ কাচের চুড়িতে পায়, ওটা লাখের চুড়িতে কি কখনো সম্ভব আমার হাতে বানানো? এরকমভাবে উনি বললেন। তারপর বললেন তারপর লেখক বললেন যে লেকিন কাঁচ বহুত খতরনাক হোতা है, वह जल्दी टूट जाता है। তখন যে লেখক ছিলেন উনি বললেন, কিন্তু কাঁচ তো খুব একটু ভয়ানক, এটা খুব তাড়াতাড়ি ভেঙে যায়। তারপর উনি বললেন যে नाजुक तो फिर होता ही है लाला, कहते कहते उसे खांसी आ गई और वह देर तक खांसता रहा। হ্যাঁ, মানে জিনিসটা এত একটু নরম টরম তো আছে, সেটা বলতে বলতে ওনার খুব কাশি পেল এবং অনেকক্ষণ ধরে উনি কাশতে থাকলেন। मुझे लगा उसे दमा है। अवस्था के साथ साथ उसका शरीर ढल चुका था, उसके हाथों पर और माथे पर नसें उभर आई थी। তারপর আমার লেখক বললেন যে আমার মনে হলো এখন তো উনি বয়স্ক হয়েছেন, যেমন ওনার কপালে কপালে বা মুখে ওনার বয়সের ছাপ দেখা দিয়েছে এবং যারা একটু বয়স্ক থাকে ওদের দেখবে হাতের মধ্যে রগগুলি বেরিয়ে আসে। তো এরকম হয়ে গেছে। जाने कैसे उसने मेरी शंका भांप ली और बोला, दमा नहीं है मुझे, फसली खांसी है, यही पिछले महीने महीने 2 महीने से आ रही है, 10-15 दिन में ठीक हो जाएगी। তারপর লেখক ভাবলেন যে ওনার তো বয়স হয়েছে, ওনার হয়তো কোনো রোগ, সেই রোগটাকে দমা বলেন, অর্থাৎ আমরা যেটাকে কাশি রোগ টোগ বলি। তো তারপর উনি হয়তো বুঝতে পারলেন যে লেখক ভাবছে যে ওনার একটা রোগ, ওনার দমা একটা রোগ। তো সেটা বললেন, না না, আমার তো এরকম কোনো রোগ নয়, ওটা তো একটা যে ফার্স্টলি খাসি অর্থাৎ এই যে সিজনাল যে একটা খাসি যে হয়, কাশি যে হয় আমাদের, যেমন হঠাৎ করে যখন ঠান্ডা গরম পড়ে বা গরম থেকে ঠান্ডা আসে, ঠান্ডা থেকে গরম আসে, তখন আমাদের একটু গলা খুসখুস করে খাসি হয় না, সেটাকে আমরা বলি সিজনাল। তো ওই রকমই একটা। সেটা আমার একদম মাস থেকে হচ্ছে এবং আগামী 10-15 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। কাকা এরকমভাবে লেখককে বললেন। मैं चुप रहा, मुझे लगा उसके अंदर कोई बहुत बड़ी व्यथा छिपी है। मैं देर तक सोचता रहा कि इस मशीन योग ने कितनों के हाथ काट दिए हैं। कुछ देर फिर शांति रही जो मुझे अच्छी नहीं लगी। তারপর কি হলো যে আসলে আমি বারবার নিচে দেখছি, কারণ আমি টাইমটাও দেখছি আর আমি কতটুকু আর আছে সেটাও দেখছি, চ্যাপ্টারটা কতটুকু আর বাকি সেটাও দেখছি আসলে। খাসি হ্যাঁ ইয়ে তো मैं
তারপর লেখকের খুব খারাপ লাগলো। মনে হলো যে না উনার মনে কিন্তু খুব ব্যথা আছেন, খুব দুঃখিত উনি। আর অবশ্যই এই মেশিনের যুগে অনেকের কাজ বন্ধ হয়ে গেছে। তো লেখক আবার জিজ্ঞেস করলেন, "आम की फसल अब कैसी है काका?" कुछ देर पश्चात मैंने बात का विषय बदलते हुए पूछा। তো তারপর লেখক জিজ্ঞেস করলেন, "আম এবার কেমন হয়েছে? আমের ফসলটা এবার কেমন হয়েছে?" "अच्छी है लाला, बहुत अच्छी है।" उसने लहक कर उत्तर दिया और अंदर अपनी बेटी को आवाज़ दी, "अरे रज्जो लाला के लिए आम तो ले आओ।" फिर मेरी और मुखातिब होकर बोला, "माफ़ करना लैला, तुम्हें आम खिलाना भूल गया था।" "नहीं, नहीं काका, आम तो इस साल बहुत खाए हैं।" "वाह, वाह! बिना आम खिलाए कैसे जाने दूँगा तुमको?" তো তারপর আবার উনি হাসতে, হাসতে বললেন, "আরে তোমাকে তো আম আম দিতেই ভুলে গেছি।" তখন লেখক আবার বললেন, "আরে আমি এবার তো অনেক আম খেয়েছি।" তারপর আবার উনি বললেন, "আরে তুমি কিভাবে ভেবেছো আম না খাইয়ে তোমাকে আমি যেতে দেব?" এরকমভাবে আবার উনি কাকা বললেন। তারপর लेखक আবার একটু চুপ হয়ে গেলেন मुझे वो दिन याद हो गए जब मैंने मेरे लिए मलाई बचा कर रखता था। তারপর আবার লেখকের মনে হলো যে হ্যাঁ, উনি তো আমার জন্য দুধের স্বর রাখতেন। তো উনি তখন আবার গরুর সম্পর্কে জিজ্ঞেস করলেন, "गाय तो बची है ना काका?" मैंने पूछा। "गाय कहाँ है लाला, 2 साल हुए बेचती कहाँ से खिलाता।" इतने में रज्जो उसकी बेटी अंदर से एक डलिये में ढेर से आम ले आई। "ये तो बहुत है काका, इतना कहाँ खा पाऊँगा।" मैंने कहा। "वाह वाह, बेहसपरा शहरी ठहरे हो ना? मैं तुम्हारी उम्र का था तो इसके चौगुने आम एक बचत में खा जाता था। आप लोगों की बात ही और है।" मैंने उत्तर दिया। তারপর কি হলো যে গরুর কথা জিজ্ঞেস করলেন তখন কাকা বলল যে, "না গরু তো আমি ২ বছর আগেই বেচে দিয়েছি। ওটাকে কি খাওয়াবো? আমাদের কিছু তো নেই। রুজি রোজগার নেই, কোনো কিছুই নেই।" তারপর তখনই একটা ডালির মধ্যে করে অনেকগুলি আম নিয়ে আসলেন কাকার যে মেয়ে রাজ্য ওর নাম। এবং এই আমগুলো দেখে লেখক বললেন, "আরে এগুলো তো অনেক এইসব আমি তো খেতেই পারব না।" তখন কাকা বললেন, "আরে তুমি তো শহরের ছেলে হয়ে গেছো এখন। তোমার বয়সে আমি এর থেকে ৪ গুণ আম খেয়ে নিতাম।" তখন লেখক বলল যে, "আরে কাকা তোমাদের তো কথাই অন্যরকম। তো आप लोगों की तो बात ही और है।" তারপর আবার কাকা উনার মেয়েকে বললেন, "अच्छा बेटी लला को 4-5 आम छाँट कर दो, सिंदूरी वाले देना। देखो लला कैसा है, इस साल ये पेड़ तैयार हुआ है।" তারপর উনি মেয়েকে বললেন যে, ওকে বেছে, বেছে ভালো আম দাও, সুন্দরী আমগুলো দাও। আর লেখককে বললেন, "দেখো তো খেয়ে কেমন হয়েছে? এটা আবার নতুন গাছ আমার।" रज्जो ने 4-5 आम अंजुली में लेकर मेरी ओर बढ़ा दिए। आम लेने के लिए मैंने हाथ बढ़ाया तो मेरी निगाह एक क्षण के लिए उसके हाथों पर ठिठक गई। गोरी-गोरी कलाइयों पर लाख की चुड़िया बहुत ही फब रही थी। তখন যখন আমগুলো বেঁধে লেখকের দিকে দিচ্ছিলেন যে কাকার মেয়ে রাজু, তখন লেখকের দৃষ্টি পড়ল মেয়ের হাতের দিকে এবং দেখলেন যে উনার মেয়ের হাতে খুব সুন্দর, সুন্দর লাখের চুড়ি পরা। এবং সেই দিকে দেখে কাকা বলতে শুরু করলেন, "बदलू ने मेरी दृष्टि देख ली और बोल पड़ी कि ये आखिरी जोड़ा बनाया था ज़मींदार साहब की बेटी के विवाह पर आन पैसे मुझे दे रहे थे, पर 10 आने पैसे मुझे दे रहे थे। मैंने जोड़ा नहीं दिया, कहा शहर से लेके आओ।" তো তারপর উনি বললেন যে, "এই যে জোড়াটা চুড়ির যে এই জোড়া চুড়িটা আমি জমিদারের মেয়ের বিয়ের জন্য বানিয়েছিলাম। কিন্তু উনি শুধু আমাকে 10 আনা দিয়েছিলেন এবং আমি রাজি হইনি। আমি চুড়িগুলো দেইনি এবং আমি বলেছি, 'আপনারা শহর থেকে আনিয়ে নিন।'" তারপর আবার লেখক বলছেন যে, "मैंने आम ले लिए और खाकर थोड़ी देर पश्चात चला आया। मुझे प्रसन्नता हुई। बदलू ने भी हार नहीं मानी थी। उसका व्यक्तित्व काँच की चूड़ियों जैसा ना था कि आसानी से टूट जाए।" তারপর লেখক বলছেন যে, "আমি আমগুলি খেয়ে খুব খুশি হয়ে বাড়ি ফিরছিলাম এবং এটা ভাবছিলাম যে বদলুর মতো মানুষ যে হেরেও হারলো না। উনার যে ব্যক্তিত্বটা, উনার যে পার্সোনালিটিটা সেটা কাঁচের চুড়ির মতো নয় যেটা সহজেই ভেঙে যায়।" অর্থাৎ বলেছেন যে উনি চাইলে পারতেন যে এখন আমার জিনিসগুলি চলে না, আমি যতটুক দামে পাচ্ছি ততটুক দামেই আমি বেচে দেবো। এরকম জিনিসগুলি না। উনি সঠিক দাম পাননি এবং উনি জিনিসটা বেচেননি। অর্থাৎ উনার যে ব্যক্তিত্বটা সেটা উনি বজায় রেখেছেন। তো এই ছিল গল্পটা। আশা করি তোমরা সকলেই খুব ভালোভাবে বুঝেছো। আমি আমার যথাসম্ভবভাবে বোঝানোর চেষ্টা করেছি। আর তোমাদের কোনো কনফিউশন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আমি বা তোমাদের যিনি স্যার আছেন আমরা অবশ্যই চেষ্টা করব সমস্ত রকম ডাউট ক্লিয়ার করার। আ ভালো থাকবে সবাই। আবারও দেখা হবে নতুন আরেকটা চ্যাপ্টারের এক্সপ্লেনেশন এ।